মা তোমাকে নিলামে উঠাবো, তোমাকে যে বেশি টাকা দিয়ে কিনতে পারবে তুমি তার ভাগিয়ে থাকবে। ভালোই হয়েছে গাজান বেশ। মা ওই বিয়ের কথা তো কইলি, মাই তো দেখছিস কোন জায়গায়? আজকে বিয়ে তুমি তো আমার সবচেয়ে বড় উপহার। দুই ভাই আর একসাথে থাকবো না, আলাদা হয়ে যাবে। সিদ্ধান্তটা কার? আমার সালেহার। আজিজ, মা তোর কি কিছু কর নাই? মা, ও মা, ঘুমাইছো নাকি? সোলেমান না আয় না ভিতরে আয়। মা, ও মা, মা, ও মা, ঘুমাই পড়লো নাকি এখন? না বাবা। কেন আজিজ আহে নাই? ভাইয়া তো এখন আসবে, কি যে করে বাজারে কিছু বুঝি না। বাজান রে, পরের দোকানের কাজ, মালিক যদি দোকান বন্ধ না করে তাহলে তো তোর ভাই আইতে পারে। আচ্ছা মা, ভাইয়ার তোমরা বিয়ে দিল নাই বিয়ে তো দিতেই চাইছি, তোর ভাই বিয়ে করলো, কেন? কিন্তু বিয়ে দেওয়ার সময় আর পাইলাম না। কেন? সেটা অনেক লম্বা কাহিনী। ওর বয়স যখন 8 বছর তখন ওর মা মারা যায়। এরপর থেকে ছেলেটা একলা একলাই বাড়িতে থাকে। তোর বাপের হলো সকাল বিকাল ডিউটি। ও একলা মানুষ, ছোট মানুষ, বাড়িতে থাকতো আর কেটে দেখাশোনা করবো, এই কথা চিন্তা করে তোর বাপ অফিসেও মন দিতে পারতো না, বাড়িতেও থাকতে পারতো না। কারণ সে না পারতো অফিস করতে, না পারতো পোলার দেখাশোনা করতে। পরে আত্মীয় স্বজন সবাই মিলে ধরলো, বললো যে এইভাবে তো তুমি পারবা না, একটা বিয়ে করো, ওর জন্য একটা মা নিয়ে এসো। তারপর তোর বাপ আমার বিয়ে। সরি, আসলে লোকজনকে বিদায় দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল। তোমার কোনো অসুবিধা হয়নি তো? জি না। তুমি হয়তো ভাবছো কি মানুষকে বিয়ে করলাম যার সময় নিয়ে জানা নেই। খামোখা আমি এসব কথা কেন ভাবতে যাবো বলেন? না ভাবলেই ভালো। শোনো, লোকজনের সাথে কথা বলতে বলতে কখন যে এত রাত হয়ে গেল আমি টের পাই নাই। লোকজনকে বিদায় দিয়ে হঠাৎ ছেলের কথাটা মনে পড়লো। আসলে আজিজের কথাটা যখন মনে পড়লো তখন আজিজের রুমে গেলাম, গিয়ে দেখলাম আজিজ গুটিসুটি হয়ে শুয়ে আছে। কি আর করব, ভাবলাম ছেলেটা তো আমাকে ছাড়া কখনো খায় না, তাই বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু ও ঘুম থেকে উঠলোই না। আসলে ওর মা মারা যাওয়ার পর থেকে আমাকে ছাড়া তো ছেলেটা কখনো খায় না। তাই যখন ডাকার পরে দেখলাম ঘুম থেকে উঠছে না, যে রুমের মশারিটা টাঙিয়ে দিয়ে আসলাম, ছেলেটা যেন ঘুমাতে পারে। ছেলেটা কিন্তু এখানে নিয়ে আসলেই পারতেন, আমাদের সাথে এইখানে ঘুমাতে। না থাক, ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে তো সব অভ্যাস হয়ে যাবে। আসলে মাহারা ছেলে তো, তাই ওকে নিয়ে আমার খুব ভাবনা। আচ্ছা, তোর মা কি হয়েছিল যে এত অল্প বয়সে মারা গেল? আজিজের মায়ের মরণবেদী ক্যান্সার হয়েছিল। ডাক্তার বলেছিল আর 5 বছর বাঁচবে। আজিজের জন্মের 5 বছর পর ওর মাটা মারা যায়। ও, আজ বিয়ের রাতে তোমাকে আমি কিছু কথা বলতে চাই। জি বলেন। তোমার ঘুম পাচ্ছে না তো? না না, ঘুম পাচ্ছি না, আপনি বলেন। আসলে আজিজের মা মারা যাওয়ার পর আমি মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিলাম যে এইটুকু শিশুকে নিয়ে আমি কি করব। একদিকে আমার চাকরি, আরেকদিকে আমার সন্তানটা ছোট। তাই ওর কথা ভেবে আত্মীয় স্বজন যখন আমাকে চাপ দিল তখন আমি বিয়েটা করতে রাজি হলাম। তাই আমার ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি বিয়েটা করতে রাজি হলাম। আর এই জন্যই তোমাকে এখন বলছি, একটা সংসারের সব কাজের চেয়ে আমার কাছে আমার আজিজ কিন্তু সবার ঊর্ধ্বে। তাই তুমি আমার আজিজকে দেখে রাখবে, শুধু এটাই চাই। আমি বুঝতে পেরেছি, ও নিয়ে আপনি একদমই ভাববেন না। আজিজ কখনোই বুঝতেই পারবে না যে ওর মা নেই। মায়ের সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে আমি বড় করেছি। ওর নিজের যে মা নেই এই কথাটা যেন ও কখনো ভাবতেই না পারে, সেই দায়িত্ব আমার। আমাকে তুমি বাঁচালে খুঁজে যা। বিয়ে যখন করেছি তখন আপনার সব দায়িত্ব নেবে বলেই তো আমি বিয়েতে রাজি হয়েছি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন। এক কাজ করেন না, বাতিটা নিভিয়ে দিয়ে আসেন। সেই থেকে আজিজরে আমি আদর যত্ন কইরা বড় করে তুলতে লাগি। দিন যাইতে যাইতে ও কখন যে আমার মা করে ডাকা শুরু করলো আমি টেরই পাইলাম না। আর পরে কখন বুঝতেই দেয়নি যে ওর মা নাই, আমি ওর সৎ মা। বাবা কবে মারা যায়? মা তোর বয়স যখন 3 বছর তখন তোর বাপ মারা যায়। তখন আমি খুব ভেঙে পড়ছিলাম, খালি চিন্তা করতাম
গ্রামের দুইটা ছোট ছোট পোলা, এদের নিয়ে আমি কই যাবো, এদের কি খাওয়াবো, এদের কেমনি মানুষ করবো। আজিজ তখন ক্লাস 9-এ পড়ে। আর পড়াশোনার খরচ আমি কিভাবে চালাবো, পরিবার আমি কিভাবে বড় করে তুলবো, এইসব কথা সারাদিন আমার মাথায় উঠে ঘুরতে থাকে। টেনশনে প্রায় পাগল হয়ে যেতে। এইসব কথা সারাদিন আমার মাথায় ঘুরতে থাকে। ও মা, বাবার সয় সম্পত্তি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি রাইখা যায় না? রাই খেতে গেছিল, কপাল খারাপ। তাই তোর বাপের অফিস থেকে যে টাকাগুলা পাইছি, ওগুলো তোকে দেবেন নামে ব্যাংকে রেখে দিছি। খরচ করলে তো খরচ হয়ে যায়। দাদার সম্পত্তি কি আর কম বাজান, তোর বাপের ভাগে যা জমি ছিল তা তোর চাচার ভাগে চাষ করতো। তোর বাপ মারা যাওয়ার কয়েকদিন পর প্রায় 6 মাসের মতো দিছিল। এরপর আর দিত না। যদি কইতাম যে জমির ফসল দেওয়া না কেন, তখন কইতো কি জমিতে ফসল হয় না, ফসল নষ্ট হয়ে গেছে, বৃষ্টি আনে এসে আমি জমি বকর করতে। এরপর করলো কি, লাগলে তোমরা চাষ করে খাও, আমরা আর চাষ করতে পারবো না। নিজের ভাই পরিবারের সাথে এরকম ব্যবহার করলো ওরা? এইসব দেখে পরে আজিজ একদিন এক করলো, মা আমি বাজারের দোকানে একটা কাজ দিচ্ছি। আমি ওর অনেক বকাঝকা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ও নাসের বান্দা, ও কাম করবে, ছাড়বো না। পরে আমি কইলাম, তুই যদি লেখাপড়া না করিস তাহলে তো তোর বাপের একটা শান্তি পাবি না। ও কইলো, মা খাইয়ে পেরে বাইসে না থাকলে লেখাপড়া কি খাও, আগে বাইসে থাকা আর সালেমানকে মানুষ করা, এরপর লেখাপড়া দেখা। আমি ওরা অনেক বুঝাইলাম, কিন্তু আজিজ নাসর বান্দা, ও কিছুতেই আমার কথা শুনলো না। স্বার্থপরের মতো আমিও তোর ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম। তোর লেখাপড়া করানোর জন্য আজিজ জান প্রাণ দিয়ে চেষ্টা করলো। তুই পাস করলি, চাকরি পাইলি, এখন যে আমাকে কষ্ট একটু লাঘব হলো। ভাইয়ারে বিয়ে দিলা না কেন? বিয়ে তো করাইতে চাইছিলাম, আমাকে কথা ভাইবা তোর ভাইয়ের বিয়ে করতে রাজি হয়নি। ওই কয় আমাকে একলারই সংসার চলে না, আমার বিয়ে করে আর মানুষ হয় না, তারে কি খেয়াও। তার সে সুলেমান ওরে লেখাপড়া করাই, বড় হোক, চাকরি বাকরি করুক, পরেরটা পরে দেখা যাবে, আর বিয়ে শাদী করবো না। শুন, ও মনে আজি আছে, যা দরজাটা খুলে দিয়ে। আমার সোনার টুকরা পোলা দিবে। মা, রসুন খাবো নাকি? না রে বাজান, আমি ঠিকই আছি, ওই তো মানে চোখ লেগে গেছিল তো। আচ্ছা তুই আইতে এত দেরি করলি কেন? কত আর করো না মা, মালিকের চাচাই মারা গেছে, মালিক সেখানে গিয়েছিল, তারপর ফোন করা, সে আসতে দেরি করলো, আর আমি দোকানপাট বন্ধ করে আস্তে আস্তে দেরি হলো। ইমেনিল্লাহ হয় তাই ক, আমি ভাবলাম কি নাকি তুই আইতে এত দেরি করতেছিস কেন? মা, ভাই এখন ছোট নাই, ভাই এখন অনেক বড় হয়েছে। বাজার এরকম যত বড় বাপমার কাছে সারা জীবন ছোটই থাকে। তুমি কি খেলার বসে গেছিলে? গেছিলাম, এই দেখোস না আয়া পর্যন্ত কাপড় চোপড় খুলে নেই, আমি ঘুরে পড়ছিলাম। খালার শরীর কেমন আছে? হ্যাঁ ভালো আছে। খিদে লাগছে খুব, বড় মা তাদের খেতে তো। আচ্ছা যা, তাহলে আপনি দিয়ে তাড়াতাড়ি আমি খাওয়ান বাড়ি। আচ্ছা চলো চলো। আচ্ছা চল। সুলেমান পেয়েছে মা? না, ওর তো শরীরটা খুব একটা ভালো না, কালকে রাইতে যে খাইয়া ঘুমাই এখন তো তোড়ে নাই। শরীর খারাপ করছে, তাহলে কখন ডাক্তারকে যাই একটু দেখাইলে ভালো হতো। আচ্ছা আজকে দেখাইব না। তুমিও তো আমার সাথে খাই নিতে পারো। না বাজান, তুই আগে খা, আমি পরে খাবো। না, কয়দিন ধরে ভাবতেছি এটা কথা কম, সময় করে কওয়া হইতেছে। কি কথা বাজান? সুলেমান তো বড় হয়েছে, লেখাপড়া শেষ করলো, চাকরি করতেছে, এখন একটা বিয়ে করানো দরকার না? বিয়া? বিয়ে করানো লাগবো না? হ্যাঁ, বড় যখন হয়েছে বিয়ে তো করা নিলাম। তো আমি কইছিলাম কি, পরে যেতে একটু জিগাই নিতি। ওই কি জানাম, আমি সিদ্ধান্ত নিছি, তাহলে আর আমারই জিগাই না। মা হিসেবে তোমার জানা দরকার আছে না? বেশ, যা ভালো হয় তাই করো, আমি তো এই সংসারে ভাঙ্গা কিনা, খালি সাইকেল আনার সময় আমার হয়তো একটা কথা বললেই শুরু করে দাও, এই জন্য তোমাকে বলাই উচিত। থাক,
হয়েছে, এখন আর এত কথা করতে হবে না। সকাল সকাল নাস্তা খাইতেছো, নাস্তা খাইয়ে কামে যাও। শোনো মা, একবার যখন আমি মনে স্থির করছি যে সুলেমানকে আমি বিয়ে করাবো, তখন আমি করাবো। আমার সিদ্ধান্তের কিন্তু কোনো নষ্ট না। ব্যাস, আমি বলে দিলাম। আচ্ছা, তুমি যে ভালো মনে করো তাই। বাজান ভাই, মা ওই বিয়ের কথা তো কইলি, মাই তো দেখছিস কোন জায়গায়? ও দেখা মানে মোটামুটি সেটা ফাইনাল করে ফেলেছি। আচ্ছা, ওই ফাইনাল তো করছিস, তোর চাচা কি কিছু জানিস? তুই আবার যদি যাস তাহলে তোর চাচার মেয়েদের সাথে বিটা। মামা শাসার তো লাগবেই, কারণ আমি তো এখনো মুরব্বী হয়ে যাই, বারবার ঠিক কথা বলার জন্য বারবার ঠিক লোক দরকার আছে না। চাচা যাই আমার সাথে। আরেক কাম করো, ওই চাচি বাড়িতে আসবে না, ওই যা কিছু করা লাগে চাচি তো করে রেখো, যাতে কোনো কিছুর সমস্যা না থাকে, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা খারাপ আছেন, একটা ফুটিয়ে দেখ, শুভ কাজে যাইতেছে। আচ্ছা যাবে। তাহলে বাবা আসি, দোয়াই। তোমার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছি, তুমি তো খুশি? আজকের দিনে তুমি তো আমার সবচেয়ে বড় উপহার। তুমি সুখী হয়েছো? হুম। কি রে বাজা, এত দেরি করলি কেন? তুমি এত রাতে জেগে গেছো কেন? আমি জায়গা না থেকে গেট করবো। কেন সুলেমান কি ঘুমায় পড়ছে? ওরা খালি 9টার সময় ঘুমায়। তারপরে তোমার ভাই আসছে মনে হয়। মা হয়তো দরজাটা খুলে দিল। তাছাড়া কে খুলবে? একটা দাসী বাড়ি রেখেছে না, রাত থেকে দরজা খুলে দিবে। আরে এমন করে কথা বলছো, খারাপ কি বললাম? খারাপ কিছু তো বলোনি, তুমিও তো মাঝে মধ্যে দরজাটা খুলে দিতে পারো। শোনো, সারাদিন বাড়ির কাজ করে আমার না কোনো ইচ্ছা নেই রাত জেগে দরজা খুলে দেওয়ার। আরে আমি তো সেই কথা বলিনি, মা মাঝে মধ্যে ঘুমিয়ে পড়লে তুমিও তো দরজাটা খুলে দিতে পারো। আমার বয়ে গেছে দরজা খোলার জন্য। আপন ভাসুরের একটা কথা ছিল, সৎ ভাসু তার জন্য আমি রাত জেগে বসে থাকবো দরজা খুলে দেওয়ার জন্য। এমন করে কথা বলো না সালেহা। বাবা মারা যাওয়ার পর ভাইয়া লেখাপড়া শিখেছেন, মানুষের মতো মানুষ করে তুলেছেন। উনি নিজে কাজ করে সংসারের দায়িত্ব নেন, উনি তো নাও করতে পারেন। ওনার কি এমন কি বয়স হয়েছিল? ওই ভাইয়া তো ওখানে নিজের কথা ভাববে, ভেবেছে আমাদের কথা, আমাদের ফ্যামিলি পরিজনের কথা, আমাকে লেখাপড়া শিখে বড় হওয়ার কথা। আর তুমি সেই ভাইকে নিয়ে এভাবে কথা বলতেছো। বাদ দাও তো সব পেঁচা। ওই বড় ভাই ওনার দায়িত্ব ছিল, ও পালন করছে, এটা তো তার কর্তব্য, তাই না? চলো ঘুমাও, চলো শুয়ে পড়ি। মা, তোমার এমন দেখাইতেছে কেন? ওষুধপত্র সব আছে তো? হ্যাঁ বাজান, ওষুধপত্র সব আছে। তুলে গেলে তো আমি তোরে কমু। এদিকে আমার শরীরটাও ঠিক ভালো যাইতেছে না, কালকে একটু ডাক্তার কাছে যাবো। ও সত্যি কথা, শরীর স্বাস্থ্য ডাক্তার যাবি না? এই কদিন ধরে জামু জামু করতে করতে দেরি হয়ে যাচ্ছে, কালকে ঠিকই যাবো। টাকা পয়সা আছে না লাগবে? গত মাসের যা বেতন আনছিলাম সব টাকা তোমার হাতে তুলে দিচ্ছি। দেখি মালিকের সাথে কথা বলে দেখি, কালকে যদি কিছু অগ্রিম টাকা আনতে পারি। হলো পোলার কথা, তুই অগ্রিম টাকা আনবি কেন? আমার যে শ্বশুরি আছে না, ওই দিকে নিয়ে যাইস। আরে না মা, ওটা তোমার কাছে থাক, দেখি মালিকের সাথে কথা বলে দেখি। যা বাজান, হাত মুখ দিয়ে আমি তোর খাওয়ান দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া পরে হাত মুখে আসতেছি। শেফালি মায়ের কি করে না, কোনো কামেরই না, কোনো জিনিস হাতের কাছে খায় না। শেফালি, আম্মা, কি হয়েছে বৌমা? আপনার ছেলে সে কখন নাস্তা করছে? অফিসে যাওয়ার সময় একটা চাও কি সে পাবে না? কেন শেফালি কই চাঁদা নেই? সে তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? আচ্ছা বৌমা, তুমিও তো একটা চাওয়ার বানাই দিলে পারো। আমি চা বানাবো? আপনার কি মনে হয় আমি কি এখানে চা বানানোর জন্য এসেছি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি চা নিয়ে এসেছি। তার আর দরকার নেই, আমি এখনই যে আপনার ছেলেকে বলছি এর একটা ব্যবস্থাও করবে। শেফালি, শেফালি, কি ব্যাপার তোরা হগলতি মিলে আমার এখানে ডাকছিস, কি করবি? মা, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাজান?
দুই ভাই আর একসাথে থাকবো না, আলাদা হয়ে যাবো। আলাদা থাকবি? সিদ্ধান্তটা কার? আমার সালেহার। তার মানে তুই বৌমার ইচ্ছা অনুযায়ী আলাদা হইতে চাস? ওর একার সিদ্ধান্ত না, আমারও মত আছে। তার মানে এখন থেকে এই বাড়িতে দুই চুলায় আগুন জ্বলবে? হ্যাঁ আম্মা। তোমরা কি সিদ্ধান্ত নিয়েই ফেলছো যে এই বাড়িতে দুই চুলাই জ্বলবে? হ্যাঁ মা। আজিজ, তুই কি বলিস? আমি আর কি বলবো, আমি তো এই কথা কোনোদিন ভাবিও না। ভাবো না, এখন ভাববা। আমার কোনো মতামত নাই, তুমি যেটা ভালো মনে করো করো। এখানে আমার কিছু মনে করার না করার তো কারো কোনো মাথা ব্যথা নেই। তারা নিজে নিজেই চিন্তা করছে হাই দুইটা করবে, একবার আমাকে জিজ্ঞাসাও করলো না। আমরা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন আর কিছু করার নেই। তাহলে আমি এখন কি করবো? তুমি কি আমার কাছে থাকবা না ভাইয়ার কাছে থাকবা? এইটাও তোরাই ঠিক করে দে। আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব শুনি? মা, তোমাকে নিলামে উঠাবো, তোমাকে যে বেশি টাকা দিয়ে কিনতে পারবে তুমি তার ভাগই থাকবে। ভালোই হয়েছে, লোক হাসানোর ব্যবস্থা করছিস তাই না? লোকজন জানবে কিভাবে? আমার তো বাড়ির মধ্যে তোমাকে নিলামে উঠাবো। ঠিক আছে, তাহলে তাই কর, দেখি আমার কে বেশি ভালোবাসে। আমি 5 লাখ টাকা দিব মা। আজিজ, মা, তোর কি কিছু কম নাই? বলবো আমার কাছে তো টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই যাতে আমি তোমার কিনতে পারি। আমার কাছে যেটুকু আছে সেটুকু ভালোবাসা, শ্রদ্ধা। তুমি ভাবো তুমি কি করবা? তাহলে তো হয়ে গেল, মাকে আমি নিয়ে নিবো। তাহলে ওই 5 লাখ টাকা আমি দিয়ে দিব, মাকে আমার কাছে নিয়ে নিও। মা কার কাছে থাকবে না থাকবে সেটা কি মা তোমাদেরকে বলেছে? বলেনি। যেহেতু বিষয়টা আমাকে নিয়ে, তাহলে আমার মতামতের গুরুত্বটা অনেক বেশি, বুঝতে পারছো? আমি কার কাছে থাকবো না থাকবো সেই সিদ্ধান্তটা আমার। এখানে আমার মতামতের কি দরকার আছে আম্মা? দরকার আছে, কারণ তোমাদের এই মতামতের নিলামে আমি উঠতে চাই না। আমি আমার বড় ছেলে আজিজের কাছে থাকবো। তোরা কি করবি সেটা তোর ব্যাপার। তোরা এখানে থাকবি না অন্য জায়গায় যাবি সেটা তোরা জানিস।